আমি আর মহুয়া যথারীতি চলে এসেছি নিয়ম মেনেই আপনাদের কাছে। আমাদের হাতে এই সপ্তাহে মানে আজকে আছে শ্রী শ্রী মায়ের কথা বইটি। আমরা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মুখে কিছু না বললেও ইঙ্গিত থেকে কথা কি বোঝা যায়। দেখা যাক এই বিষয়টা আসলে আমাদের পারস্পরিক সম্পর্কের ওপর, এই যে একে অন্যকে বুঝে নেওয়া, এই বিষয়টার ওপরেই কি আমাদের পারস্পরিক সম্পর্ক নির্ভর করে। এবং এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই যে ইঙ্গিতে অন্যের মনের কথা বুঝে নেওয়া, এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, আমরা পড়ব সেই আলোচনা। এবং অবশ্যই সেটা মায়ের দেখানো পথে। এবং এরপরে একদম একটু অন্য কথা, হঠাৎ করে গানটা খুব মনের মধ্যে ঘুরছে যে চোখে চোখে কথা বলে মুখে কিছু বলো না। এই যে বিষয়, যে মানে এটা আধুনিক কালের কত আধুনিক কথা আমরা বলি, তাই না, যেটা এই সময়কার কথা। এইরকম বক্তব্য নিয়ে গুচ্ছ গুচ্ছ হিন্দি গান, এবং আজকে মন মানে না কি বুঝেও সে বোঝে না, একটা বোঝে না, রাইট। তো এইরকম প্রচুর গান এবং প্রচুর বক্তব্য আমাদের মধ্যে আছে। এবং এটা যে শুধু ভালোবাসার ক্ষেত্রে কথা হয় তা না, যে কোনো ক্ষেত্রে ও আমাকে বুঝতে পারে না, ও আমাকে বোঝে না, এটা তো আমাদের একটা ইউনিভার্সাল ব্যাপার যে আমাকে না কেউ বোঝে না, ও আমাকে বোঝে না। এই বিষয়টা আজকে যেমন আছে, এবং এটা কত বড় একটা আধুনিক কন্টেন্ট এবং কত বড় একটা আধুনিক প্রশ্ন, সেটা সেই সময়ও ছিল, মায়ের সময়ও ছিল। তাহলে মা কি পথ দেখালেন, মা কি উত্তর দিলেন, সেই প্রসঙ্গের আলোচনাতেই আমরা আসবো। কারণ যে কোনো সমস্যায় পড়লে আমরা তো মায়ের আর ঠাকুরের দ্বারস্থই হই। তবে সেই আলোচনা যাবার আগে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, আমাদের প্যাস্টার স্পিরিচুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা ভুলে যাচ্ছেন, যারা ঠিক বুঝতে পারছেন না যে সাবস্ক্রিপশন আবার কি, এরকম আমাদের কাছে অনেকে ফোন করে বলেছেন, তাদের জন্য আর একবার বলে দিই। আমার মাই বলেছে, আমি তো রোজ শুনি, আমার তো ভালো লাগে, আমি তো লাইক দিই। ওটা সাবস্ক্রাইব করা নয়। চ্যানেলটার ওপরে একটা ছোট্ট লেখা আছে সাবস্ক্রাইব, তার পাশে একটা ছোট্ট ঘন্টার মতো জায়গা আছে, ওইখানে জাস্ট একটা টাচ করতে হবে, তাহলে লেখাটা আসবে সাবস্ক্রাইবড। তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আমাদের সঙ্গে আছেন। এই কাজটা একটু করতেই হবে প্লিজ, নইলে আমরা বুঝতে পারছি না কে কে আমাদের সঙ্গে আছেন। এবার আমরা চলে আসি সরাসরি মায়ের কথায়। এই প্রসঙ্গটা এসেছিল যে জায়গাটা থেকে, সেই জায়গাটা আগে একটু বলি। ঠাকুর মা যতদিন বাঁচিয়াছিলেন ততদিন ঠাকুর নহবতে খাইতেন। ঠাকুরের মা শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন। ছেলেরা কেহ না থাকলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন। গোলাপ দিদি আসলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন। সেই অবধি গোলাপ দিদি রোজ ভাত রেঁধে দিত, ঠাকুর খেতেন। তারপরে গোলাপ দিদি সন্ধ্যের পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকতো। কোনো দিন হয়তো বা রাত 10টার সময় নহবতে আবার ফিরে যেত। নহবতের বারান্দায় তখন মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিতে থাকিতে হইতো, সেজন্য তিনি একটু অসুবিধা বোধ করতেন। একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন যে মা বলছেন, খাবার বিড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো না, অতক্ষণ ধরে গোলাপ দিদির জন্য বসে থাকতে হয়। পরদিন ঠাকুর গোলাপ দিদিকে বললেন, তুমি এতক্ষণ থাকো, ওর কষ্ট হয়, ওকে খাবার আগলে থাকতে হয়। গোলাপ দিদি বলিলেন, না মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়ায় মা যে দুঃখিতা, এ কথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন। আমরা সবসময় বলি যে একটা অদ্ভুত রসিক মন এবং অদ্ভুত একটা নরম তুলতুলে মন, যেখানে ভালোবাসা ছাড়া বা প্রেম ছাড়া আর কিছু নেই, আর ফিলিংস ছাড়া, অনুভূতি ছাড়া আর কিছু নেই। মানে মাস্টারমশাই বলেছেন যে সোজা সনাতন ধর্ম মূর্তি নিয়ে এসে দাঁড়িয়েছেন ভক্তের জন্য ধরাধামে, কিন্তু ভক্ত বৎসল তো তার মনটা ঠিক ভক্তের যেরকম হওয়া উচিত সেরকম করে নিজের মনটাও তৈরি করে নিয়ে এসে ভক্ত বৎসলের সামনে খুলে দেখিয়ে গেছেন যে ভক্তদেরও ভক্ত বৎসলের মতোই এরকম মন হওয়া উচিত। মহুয়া বলল যে আমি শুনছিলাম নাকি অদ্ভুত মিষ্টি একটা, যে কত সহজে বুঝে একটু বলে দেওয়া। হ্যাঁ, এটা আমরা কোথাও তো মা বলেননি যে ওর মায়ের অসুবিধে হচ্ছে, মা জাস্ট বলেছেন কুকুরে খায় খাক। হ্যাঁ, যে আমি মা পোট্রে করতে চাইছেন, আমি তোমার খাবার আগলে বসে আছি,
এইটা পোট্রে করতে চাইছেন, যে কারণে মা বলেছে কারণ মা উঠে গেলে ওই খাবারে যে কেউ এসে মুখ দেবে। হ্যাঁ, ঠাকুর বুঝতে পারছেন ঠাকুরের কাছে যাওয়াটা মায়ের বন্ধ হয়ে গেছে। গোলাপি তো রাত করে দিনে, হ্যাঁ, রাত্রি 10টা হয়ে যাচ্ছে ফিরতে। যাও বা ওই ভাতের থালাটা নিয়ে মা একবার যেতেন, সেটা ওইটুকুনি দেখা হতো, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। সেইটা মায়ের কোথায় গিয়ে আঘাত লাগছে, এই জিনিসটা ঠাকুর বুঝতে পেরেছেন। মা কিন্তু পোট্রে করছেন সম্পূর্ণ অন্য জিনিস, যে গোলাপ মার খাবারের থালাটা নিয়ে বসে আছেন বলে মার অন্য কাজ হচ্ছে না, মায়ের বিরক্তি লাগছে। এই জায়গাটা শাওলি আমরা ঠাকুরের মায়ের কষ্টটা বুঝতে পারছেন, কারণ ঠাকুর আলাদা থাকতেন, মা আলাদা থাকতেন, দুজনের মুখোমুখি জায়গা, মুখোমুখি ঘর, কিন্তু তাও দেখা হতোই কতদিন পর পর, বা হয়তো দিনের মধ্যে একবার। মা সেই দরমার বেড়া ফুটো করে করে ঠাকুরকে দেখছেন, তো মানে কেউই মুখোমুখি আর হচ্ছেন না, এবং সেই অপ্রাপ্তিটা একটা রয়েই যাচ্ছে, মায়ের অপ্রাপ্তি রয়ে যাচ্ছে, ঠাকুরের সঙ্গে দেখা হচ্ছে না। কিন্তু ঠাকুর তার ভক্তদের নিয়ে, তার সন্তানদের নিয়ে নিজের ঘরে আছেন সারাক্ষণ, 24 ঘন্টা মাতোয়ারা, হয় সমাধিস্থ, নইলে কীর্তন করছেন, নইলে মায়ের সঙ্গে কথা বলছেন, নইলে উপদেশ দিচ্ছেন। তা সত্ত্বেও ঠাকুরের মনটা কিন্তু মায়ের দিকে পড়ে থাকতো, যে মা তাকে দেখতে পাচ্ছেন না, বা মায়ের মনে কষ্ট হচ্ছে। এই যে আড়ালটা হয়ে যাচ্ছে, ঠাকুরের মনটা না পড়ে থাকলে ঠাকুরের মনে এই জিনিসটা আসতো না। আসলে ওইখান থেকে যে জোরটাও আসে, শক্তি তো একদম প্রকৃতি, তো ওইখান থেকে জোরের ওই স্পন্দনটা, ওই কম্পনটা আমরা বুঝতে পারবো না সাদা চোখে। মন থেকে মনে যে কম্পনটা আসে, সেই কম্পনটার জোরেই ঠাকুর এত কিছু করছেন 100 বার। সেইখানটাতে তো মনটা পড়ে থাকে, সূক্ষ্ম মন, যে কারণে যে কোনো মনের সূক্ষ্ম ব্যাপারগুলো ঠাকুরের কাছে মানে সঙ্গে সঙ্গে ধরা দিত, যেহেতু ঠাকুর নিজে এত সূক্ষ্ম, অসম্ভব সূক্ষ্ম। মানে ওই পায়ের তলাতে ঘাসে লেগে কেটে যেত, আর হাতের তালু লুচিতে লেগে কেটে যেত, এই গায়ের চামড়া যতটা সূক্ষ্ম, ঠাকুরের মনও ততোধিক সূক্ষ্ম। মানে একদম সেই তন্মাত্রায়, মানে কোথাও একটু সামান্য টুং করলেই গোটা শরীর কেঁপে ওঠে, এতটা সূক্ষ্ম। কিন্তু আমাদের যেটা এখনকার সময়ের আমাদের জন্য যেটা দরকার, তারপর ঠাকুর মায়ের লেভেলে উঠে দাম্পত্য করাটা খুব কঠিন। মানে ওই লেভেল থেকে শত হাত নিচেও একটা ঠিকঠাক দাম্পত্য ইজিলি করা যায়, যদি আমরা ওইটাকে আদর্শ বলে ধরি। আদর্শ কোন দিকে, যে পরস্পরের প্রতি একটা ফিলিং, পরস্পরের প্রতি একটা সহমর্মিতা, শ্রদ্ধা, পরস্পরকে নিয়ে ভাবছে, যে মাই শুধু ঠাকুরকে নিয়ে ভেবে গেছেন তা নয়, ঠাকুরও মাকে নিয়ে ভাবছেন। কিন্তু এই যে ইঙ্গিত, এইটুকু যদি থাকে না মোহু একটা সম্পর্কের মধ্যে, মানে দিন বন যাতা হ্যায়, মানে আর কিছু লাগে না জীবনে। কারণ আসলে আমরা যাই করি না কেন, আমরা আসলে ওই স্পর্শটুকু পাই, যে আমাকে কেউ তো বোঝে। এবং যে কারণে জানো, পৃথিবীর যে কোনো প্রান্তে রাগ হলে সবাই কিন্তু আসলে গিয়ে মার কাছেই রাগটা দেখায়। ওই একটা জায়গা যেখানে সদা হাস্যময়ী একটা মুখ, সকলের মা, আমি শুধু এখানে সারদা মায়ের কথা বলছি না, নিজেদের মা, সকলের মা, হ্যাঁ, যার যেখানে যে মায়েদেরও হেরফের হয়, আমরা জানি। আমরা এতটা জীবন, আমরাও তো জীবন কম দেখলাম না, আমরাও দেখেছি মায়েদেরও মন ভেদ হয়, প্রকার ভেদ হয়। কিন্তু তবু সত্যিকারের মা, আমি বলছি জন্মদাত্রী মায়েরাও তো অনেককেই সত্যিকারের মা হয়ে ওঠার একটা প্রসেসের মধ্যে চলেন। তো সেখানে এসে না সব কথা ওরকম কিচ্ছু মানে থাকে না, যে কোনো কিছু বলা যায়। এবং এটা বোঝা যায় যে মায়ের কাছে মুখে তুমি যখন খুব রাগ দেখিয়ে কথা বলবে, মানে উল্টো দিকটা থেকে যেহেতু আর উল্টো রাগটা আসে না, তোমাকে বিধিয়ে দেওয়ার জন্য কোনো বান ছুটে আসে না, কাজে সেই সময় তার ওই মুহূর্তটার পরে নিজের আফসোস জন্মায়। আর আমার খালি মনে হয় ঠিক এই সম্পর্কটার, এই লেনদেনের সম্পর্কটা, এই বোঝাপড়ার সম্পর্কটা যদি সমস্ত সম্পর্কের মধ্যে হতো, আহা বৌমা, সে এক স্বর্গজগৎ তৈরি হতো। সে আমার ঠাকুর মায়ের যে সূক্ষ্ম দাম্পত্য, এইটা বলতে গিয়ে আমরা হয়তো অন্য কথা বলবো বা বলতে যাচ্ছিলাম, কিন্তু কোথায়, মানে দেখো মায়ের অভিমানটা ঠাকুর শুনতে পাচ্ছেন, মায়ের অভিমান কোথায় দেখাবেন, ঠাকুরের কাছেই দেখাচ্ছেন। মানে মায়ের অভিমানটা ঠাকুর শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। মা ঘর থেকে বলছেন, ঠাকুর ওখান থেকে বললে, নিজের ঘর থেকে বললে মা শুনতে পেতেন। মানে খুব সূক্ষ্ম বাক্য, যত মৃদুভাবেই বলুন না কেন, মা শুনতে পেতেন। আর মায়ের গলা তো এমনিই খুব মৃদু, মা তো মানে অনেক ধাপ নিচে কথা বলেন। তার মানে মা রাগ দেখি আমাদের মতো তো চিৎকার করেন না, মা তার মানে কতটা মৃদু হিসেবে বলেছেন, কতটা মৃদুভাবে বলেছেন, ঠাকুর কিন্তু ওখানে ঠিক শুনতে পাচ্ছেন। তার থেকেও যে কথাটা বললেন না, সে কথাটা সেইটা ধরে ফেললেন, যে প্রথম তো কথাটা শুনতে পেলেন,
দ্বিতীয় যেটা বললেন না, যে মা আসলে এটা বলেননি, আমরা যদি মা আসলে ওটা বলতে আমরা চাইছেন। যদি ঠাকুর মায়ের সম্পর্কটা সরিয়েও রাখি, তাহলেও এটা আমরা বুঝবো যে একদম সাদাভাবে যদি ব্যাপারটাকে দেখি, আমরা ওই জিনিসটাকে সরিয়ে রাখলাম, এবার আলাদা করে রাখলাম। একজন চায় প্রত্যেকে, যে আমাদের একটা কথা আছে যে তুমি আগে আমার জুতোয় পা ঢুকিয়ে দেখো, তবে তুমি আমাকে বুঝবে। মানে তুমি আমার জীবনের মাপে নিজেকে ফিট করাও, আমার অবস্থাটা এসে দাঁড়াও, আমার তবে অবস্থাটার তবে মাপে তুমি বুঝতে পারবে আমি কি অবস্থায় আমি আছি। কি অবস্থায় আছি। এবং মানুষ আসলে খুব বেশি কিছু চায় না, ওই সহমর্মিতা, সহানুভূতিটুকুই চায়। এইটুকু থাকলেই জীবনে এত যুদ্ধ, এত ঝগড়া, এত বিভেদ, এত বিচ্ছিন্নতা, এত মুখ দেখা দেখি বন্ধ হয় না। এইটুকুই তো একে আসলে অপরের। অভিমানটা পাহাড় হয়ে জমতে থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবি তুমি আমাকে বুঝবে, তুমি আমাকে কেন, তোমার কাছ থেকে একটা মেসেজ এলো না, এলো না। এই করে করে আমার অভিমানটা, তুমি হয়তো তখন সত্যি মাথায় নেই, আবার আমি ভাবলাম ভুলে গেছো, যে তুমি কেন আমাকে এগিয়ে এসে বললে না। এই টানাটানির মধ্যে কখন সম্পর্ক এই ছিঁড়ে যাচ্ছে। অভিমানটাই পাহাড় হয়ে জমে থাকে, একটা দুস্তর অভিমান। এবং এই অভিমানটাই তো আসলে অহংবোধ, আত্মাভিমান, ইগো, যেটাকে আমরা সবসময় বলি, যে এটা আগেও আমরা আলোচনা করেছি, ইমেজ বিল্ড আপ, ইমেজ আসলে যে জিনিস মানুষকে ভারী করে দেয় না, সেই জিনিসটাই নেগেটিভ। হ্যাঁ ঠিক ঠিক। দুঃখ মানুষকে ভারী করে, অভিমান মানুষকে ভারী করে, অহংকার মানুষকে ভারী করে, ঠিক, মানে মানুষের ভেতরটা ভারী করে। ঠিক। দেখবে ভক্তি, ভাব, মহাভাব, প্রেম, ভালোবাসা মানুষকে খুব সূক্ষ্ম করে, একদম। মানে মানুষ সেখানে ছড়িয়ে পড়ছে। একদম ভারী জিনিস তো ছড়াতে পারে না, ঠিক হালকা জিনিসই তো ছড়ায়। ঠিক ঠিক। এই আমাদের থেকে বয়সে ছোট গৌরব এসেছিল আমাদের গত মাসের গেস্ট হিসেবে। ও একটা কথা বলেছিল, যে কিনা সারাক্ষণ ভূতপ্রেত নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। ও একটা অদ্ভুত কথা বলেছিল, যে আমার মনের ওপর না বাটার লাগানো বোধহয়, যে যে যত ওর কাছে যারা পডকাস্ট করতে আসে, তারা কি অভিজ্ঞতা নিয়ে আসবে সেটা তো আর ওর হাতে থাকে না। তারা এসে অনেক রকম খুব ডার্ক আলোচনা করে, কিন্তু বলে কোনো কিছু আমার মনে গাঁথে না, আমার কিছু আর মনে থাকে না, হয়তো আমার মনের ওপরটা বাটার লাগানো, তাই পিছলে পড়ে যায়। আসলে এটাই, যে মনটাকে ওই রকম আলো করে রাখলে, ওই রকম করে একটা পর্দা ফেলে রাখলে, যে কোনো কিছু আমি কোনটার ছায়া পড়তে দেব মনে, সেটাও তো বুঝতে হবে। মানে যেটা তুমি বললে, মানে ওই অহংবোধ, ইমেজ, ওগুলো সব ওই নিয়ে মাথা ব্যথাটা না থাকলে, তুমি যদি খুব সহজভাবে সহজাত ধারায় বাঁচতে পারো, তাহলে সবটাই খুব আলোকময়। যে কারণে আমাদের সহজ সাধনা বাউল একটা সময়, এবং কি অসাধারণ সেই লাইফ। তুমি সহজ সাধনা বাউল, তুমি রামপ্রসাদ সেন বলো, রামপ্রসাদ সেনের কি সহজ ভাষায় গান বাজছেন তিনি তো আর কিছু জানেন না, শুধু সহজ ভাষায় গান গাইতে পারেন। সেটা তার মনের কথা, যে তার মনের কথাগুলো কথা লিখছেন, একদম তার মনের কথা, যে মায়ের কাছে তিনি সেগুলোই বলে পেশ করছেন। আসলে সহজভাবে বাঁচা, সহজ ধারায় বাঁচা, সহজভাবে মানুষের সাথে মানুষের মেশা। আসলে আমরা যদি একটু এগিয়ে গিয়ে কথা বলি কারোর সাথে, তাহলে আমাদের কিছুই যায় না, আমরা আসলে অনেক কিছু পাই। এই পাওয়াটার নামই বোধহয় এই যৌথ যাপন। তাহলে মানুষ ভালো থাকে, এবং তাহলে দেখবে মানুষের পাশে অনেক পজিটিভ এনার্জির মানুষ থাকে। দেখুন, এই কথাতে আমাদের এই আলোচনার কথা বলতেই হয়। বলুন, এক্সাম্পল দিতে দিতে এমন জায়গায় এলাম যে আমি আর মহুয়া তো কত একদম মন খুলে আলোচনা করতে থাকি এখানে। আমরা যদি অত ভেবে চিন্তে আলোচনা করতাম যে না, এই কথাটা না বোধহয় সবার সামনে বলা ঠিক হবে না, আমরা হয়তো ভুল বলছি, আমাদের নিয়ে হয়তো লোকে হাসি ঠাট্টা করবে, আমরা এগুলো না ভেবে আপনাদের একেবারে কাছের লোক, ঘরের লোক মনে করে আমাদের যেটা মনে হয় আমরা বলি, এবং আপনারাও আপনাদের যেটা মনে হয় আমাদের সাথে শেয়ার করেন। এই জন্যই কিন্তু আমাদের একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং তৈরি হয়েছে। এবং আপনারা অজস্র কমেন্ট পাঠাচ্ছেন, বারবার বলছেন যে আমাদের আলোচনা আপনাদের অনেকভাবে ঋদ্ধ করছে, সমৃদ্ধ করছে, আপনাদের অনেক দিকের দিশা দেখাচ্ছে। আমরা আর একবার রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ যারা যারা এটা ফিল করতে পারছেন, যাদের এটা মনে হচ্ছে, কমেন্ট তো লিখছেনই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি ফোনটাকে একটু সোজাভাবে রেখে, লম্বালম্বি করে রেখে এই কথাটা একটু ভিডিও করে আমাদের লিখে পাঠান, আমরা সেটা আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এই চ্যানেলেই। আমাদের লিখে পাঠান। আমাদের মেল আইডি pastel.adda@gmail.com, এবং আমাদের ডেসক্রিপশানেও ওই মেল আইডি দেওয়া থাকবে, এবং ভিডিওতেও বোধহয় কৌশিক দিয়ে দেয় না, কৌশিক দিয়ে দেবে ভিডিওর ওপরও, হ্যাঁ কৌশিক মাথা নাড়ছে, হ্যাঁ দিয়ে দেবে। তো আপনারা সকলে মিলে আমাদের কাছে লিখে পাঠান, আমরা শুধু আলো ছড়িয়ে যাই, আমরা সকলে আলো ঘরের সদস্য, আমরা আলোকময় জীবন যাপন করি, যৌথ যাপন করি। খুব ভালো থাকুন সকলে মিলে,
ভীষণ ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতেই হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমরা চট করে আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকেন। পাসওয়ার্ড।